অজিতদাকে একটু কম ধীর মনে হচ্ছে কেন? আত্মসম্মানী রাজনীতি করে আমি কংগ্রেস পার্টি করি। বহরমপুর অধীর চৌধুরী থাকবে তো এবার? আমরা গ্রাম বাংলার প্লেয়ার, ফুটবল, কাবাডি সবই জানি। তোমার পক্ষে কি অনেক সহজ ছিল না যে তৃণমূলকে সঙ্গে রাখা? তৃণমূলের দয়াতে আমি কোনোদিন জিতিনি, জিততে চাইও। তুমি সত্যি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবে? বাদাম বেচবো। নমস্কার, আনন্দবাজার অনলাইনে দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি। এই পর্বে আমাদের মুখোমুখি যিনি, যাকে স্বয়ং প্রধানমন্ত্রীও দাদা বলেন, যিনি কংগ্রেস রাজনীতির দাদাও বটে, অধীর রঞ্জন চৌধুরী। অনেকদিন পরে আমি তোমায় তুমি বলি, চিরকাল তুমি বলে এসেছি। আবহমান কাল ধরে তুমি বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে লড়েছো। আজকে বামফ্রন্টের সঙ্গে তোমাদের জোট হয়েছে অজিতদা। যে সিপিএম কংগ্রেসের হাত কেটেছে আবহমান কাল ধরে, এখন সেই হাত সিপিএম কে ভোট দেওয়ার জন্য বোতাম টিপছে। এইটা অধীর চৌধুরীর কেমন লাগে? এটা কিছু না, পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে। দেয়ার ইজ নাইদার পার্মানেন্ট ফ্রেন্ড নট পার্মানেন্ট ফো ইন পলিটিক্স। এন্ড পলিটিক্স এক সম্ভাবনার শিল্প। এটা তো বাস্তবতা। এটা তো রাশিয়ার সঙ্গে কি করে আমেরিকার ব্রিটেনের সমঝোতা হয়েছিল, ইতিহাসে এই তথ্যের অভাব নেই। আর বামেদের সঙ্গে যখন সমঝোতা হয়েছে, তার আগে একটা কথা বলতে হয় যে যারা আজকে উপদেশ দিচ্ছে, যারা তাদের হারমাত বলতো, সে হারমাত দেখো তৃণমূল দলের দামাত কি করে হলো, সেই জবাবটা দিক না। যারা কংগ্রেসের হাত কেটেছে, তারা তৃণমূলের কংগ্রেসের হাত কি করে ধরে ফেললো? আমি তা করিনি, কিন্তু আমি যখন বামের সঙ্গে হাত মিলিয়েছি, তখন বাম আর সেই বাম নেই। তখন বাম হচ্ছে হারমাদ মুক্ত বাম, হারমাদ মুক্ত বাম। আর হারমাদা চলে গেছে বামের তৃণমূলের দামাদ হয়ে। তৃণমূল হয়ে গেছে দামাদ যুক্ত, আর বাম হয়েছে হারমাদ মুক্ত। আমি সেই হারমাদ মুক্ত বামের সঙ্গে কথা বলেছি। অসুবিধা কি আছে? অনেকেই অবাক হয়েছেন তোমার গলায় ওই কাস্তে হাতুড়ি। ওরা পড়িছে, বন্ধ করে পড়েছি। 2016 সালে করেছি, 2016 সালে জোট করেছি। লজ্জা কিছু না। বুদ্ধ আমাকে, রাহুল গান্ধীকে একসঙ্গে মালা পড়েছি। এখানে মালা একসঙ্গে যখন দিয়েছে, তখন একটা ওদের দলের উত্তরীয় দিয়েছে, ভদ্রতা করে পড়েছি। তুমি বলো যে অবাক হওয়ার কিচ্ছু নেই, কোনো কিছু লুকোচুরি নেই। সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে এখানটায়। ওরা এততে লড়বে, আমরা এততে লড়বে। সিচুয়েশন হ্যাজ ওয়ারেন্টেড আস। সিচুয়েশন এটা ডিমান্ডস করেছে। সিচুয়েশন কল ফর ইট, কোনো অসুবিধা নেই। আমি বহরমপুরে আসার পথে কলকাতা থেকে প্রচুর জায়গায় তোমার দেওয়াল লিখন দেখলাম। আমার খুব অবাক লাগলো দেখে, ভালোও লাগলো, যে লেখা আছে অধীর রঞ্জন চৌধুরীকে হাত চিহ্নে ভোট দিন। কংগ্রেস কোথাও নেই। অধীর রঞ্জন চৌধুরী যে কাল্ট, সেই কাল্টই কি এই দেওয়াল লিখনটা সমর্থকদের দিয়ে? না, কংগ্রেস প্রার্থী হিসেবে লেখা থাকে, কোথাও লিখেছে। অনেকের স্পেস অল্প থাকে, তো হতে পারে এরকম। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকেই বলা হয়। হ্যাঁ, কংগ্রেস অনেক জায়গায় জোট প্রার্থী এরকমও বলেছে। হয়তো এক একটা লেখা এরকম পড়তে পারে আপনাদের চোখে, কিন্তু সব রকমই লেখে আর কি, যার যেমন ইচ্ছা লেখে। মেন প্রার্থীর নামটা লিখলেই হলো। 5 বারের এমপি অধীরদা তুমি, তোমার তো চেনা বাউনের তো বইতে প্রয়োজন হয়। কাউকে তো বলতে হয়, তবুও বলতে হয়। এটা কতগুলো প্রোটোকলের মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে। তোমায় আমি চিনি প্রায় গত 3 দশক অধীরদা। তোমার জীবনের ওঠাপড়া একেবারে সিনেমার মতো, মানে এতটাই চমকপ্রদ যে তোমার বায়োপিকে অভিনয় করতে অনেক বাঘা বাঘা অভিনেতারাও ভয় পাবে। রাজনৈতিক উত্থান পতন। এই লোকসভা ভোটের আগে যে অধীরদার সঙ্গে আমি কথা বলছি, এই অধীরদাকে একটু কম ধীর মনে হচ্ছে কেন? কম ধীর আমাকে? হ্যাঁ, একটু কম ধীর না। কোনো কোনো সিচুয়েশন আছে তখন প্রোটেস্ট করাটা আমার স্বভাব। প্রোটেস্ট করি কোথাও। সেই প্রোটেস্ট করাটা মানে অধীর হওয়া নয়। আমি অধীর তো এই জন্য নাম দিয়েছে, যাতে প্রতিবাদ করতে নিশ্চয়ই সবসময় সক্রিয় থাকি। অন্যায়ের বিরুদ্ধে অধীর। স্কুলে পড়তে পড়তে তুমি নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়ো। সেই সময় থেকে তোমার মধ্যে এই প্রতিবাদী সত্তাটা কাজ করছে। তুমি তখন তোমার মধ্যে একটা ক্ষোভ ছিল, একটা ক্রোধ ছিল, একটা প্রতিবাদ ছিল। কিন্তু এখন তুমি 5 বারের সাংসদ, অভিজ্ঞ রাজনীতিক, লোকসভায় কংগ্রেসের দলনেতা। একটা সময় তুমি বলতে যে বহরমপুর থেকে কোথায় ত্রিদীপ চৌধুরী গেছে লোকসভায়, আর আমি অধীর চৌধুরী। সেই দিনগুলো খুব মনে পড়ে। কি মনে হয়, বহরমপুর অধীর চৌধুরী থাকবে তো এবার? 4 তারিখে বোঝা যাবে। এটা তো
রিটেন করা আমার লড়াই। আমার Exactly. লড়াই তো জয় করার না, লড়াই নয়, দখল করার নয়, জয়টাকে ধরে রাখার লড়াই। দখল হয়ে গেছে। জয়টাকে ধরে রাখার লড়াই। হ্যাঁ, ইজি টাস্ক ফর মি, ইজি। ইজি টাস্ক। যে বলছে যে সবাই তুমি একটু নড়বড়ে লাগছে তোমাকে, এ বলতে পারে সমালোচনা যদি কিছু না বলে তাহলে আর কি রাজনীতি হলো? হ্যাঁ। আমি নিজে কোনোদিন নড়বড়ে নেই, নড়বড়ে নইও। অদিতদা, তুমি চিরকাল আমি যেটা দেখি তোমায়, তুমি খুব কংগ্রেস সুলভ নও। তুমি কোনোদিন সাদা কুর্তা পাজামা পরো না, তুমি কোনোদিন পায়ে সাদা চটি পরো না, তুমি এই যে সুন্দর জামা টাক করে পরেছো, ইন করে, পায়ে কালো জুতো পরো, এইটা কি অধীর চৌধুরীর একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করা, যে অধীর চৌধুরী অন্যদের চেয়ে আলাদা? তুমি বরাবরই অন্যদের চেয়ে আলাদা, এটা কি একটা সচেতন এখন ব্যাপার যে প্রয়াস? কংগ্রেস দলে আমি এতদিন আছি, কংগ্রেস দলের ড্রেস কোড কিছু জানা নেই আমার। আমার জানা নেই যে কংগ্রেস দলে তোমরা যে ডেসক্রিপশনটা দিচ্ছ, সেই যে বর্ণনাটা দিচ্ছ, সাদা জুতো, সাদা হ্যান ত্যান, কংগ্রেস দলের এরকম ড্রেস কোড আছে বলে আমার জানা নেই। কখনো কেউ পড়তো, সেই সময় তো চেয়ার টেবিল ছিল না। আসলে এই খদ্দরের খাদি, সেই সময় তার প্রতীক ছিল সেগুলো। হুম হুম এটা সেই সময়কার একটা সিম্বল ছিল। হুম হুম তো সেটা তো স্বাধীনতার পূর্বের ঘটনা, স্বাধীনতার পর তো সেই সিম্বল স্বাধীনতার পরেও আমরা দেখেছি যে পড়তে পারে, এখনো অনেকে পড়ে। হুম, তার মানে এটা কোনো ড্রেস কোড নেই কংগ্রেস না, দলের। ড্রেস কোডের কথা কেউ বলছি পড়লে না। পড়তে পারে। হুম, কিন্তু তুমি এটাতেই স্বচ্ছন্দ না, আমি কখনো পায়জামা পাঞ্জাবি পড়ি, খুব রেয়ার অকেশনে পড়ি, হুম। দরকার হলে। কি সেটা কোনো আমি সামাজিক এটা কমফোর্ট অনুষ্ঠান? ফিল করি এটাতে। হ্যাঁ হ্যাঁ। তো এই প্রথম অধীর চৌধুরীর প্রচারে গান্ধী পরিবারের কাউকে দেখা যাচ্ছে না। মল্লিকার্জুন খাড়গে এসেছিলেন, মালদহে এসেছিলেন, এইটা কেন অধীর? এটা কি আমার সচেতন? আমার আমার আজকে 5 বারের এমপি হয়ে গেছি, কোনোদিনই গান্ধী পরিবারের কেউ আমার প্রচারে এসেছে বলে আমার জানা হয়। সোনিয়া গান্ধী এসেছিলেন তোমার? আমার প্রচারে না, অন্য জায়গায় এসছে, মুর্শিদা জেলে এসেছিল, হুম। আমার প্রচারে নয়। অধীর চৌধুরীর কারো প্রচারে? না না না, আমরা প্রেফার করি, আমি নাম দিই, কারণ কোথাও এলেই হলো। হুম হুম আমি বড় জনসভা করি না সাধারণত। হুম। অনেক অনেক তার জন্য অনেক মেহনত করতে হয়, অতটা মেহনত করি না আমি। আমি আমার নিজের মতো করে ভোট টোট করি। এই যে বহরমপুর রিটেন করার যে যুদ্ধ, সেই যুদ্ধে অদিত্যা তোমার মূল রণকৌশল কি? বড় মিটিং নয়, তাহলে কি ছোট কোনো পথসভা? রণকৌশল কিছু না, আমি মিটিং করি, ছোট বড় মাঝারি, যেমন যেমন দরকার তেমন তেমন করি। কাস্টমাইজ সব কিছু, আমার কোনো ফিক্সড ফর্মুলা নেই, 5টা বড় করতে হবে, 3টে ছোট, তার থেকে যখন যেমন দরকার। আমার মনে করেন এটাই নির্বাচন, যেখানে যা দরকার কাস্টমাইজড হওয়া উচিত। আমার মতো সবাই তো রোড শো করে না। হ্যাঁ, করি, আমার যেটা মনে হয় সেটা করি। তুমি কি রোড শো করো? প্রতিদিনই করছি। ওই রোড শোটাই মূল আর কি? না, মূল না, আবার কখনো হাঁটি, কখনো রোড শো করি, কখনো মার্চ করি, যেরকম যখন হয়, কখনো পথসভা করি। এই প্রথম অদিত্যা তোমার বিরুদ্ধে একজন সংখ্যালঘু প্রার্থী দাঁড়িয়েছেন বহরমপুরে, একজন মানে মূল যে ত্রিমুখী লড়াই, এটাকে তুমি কিভাবে দেখছো? কিছুভাবে দেখছি না, তৃণমূলের একটা রণকৌশল হতে পারে, কারণ তৃণমূল একটা জিনিস প্রচার করছে যে অধীর চৌধুরী নামক যে ব্যক্তি এতদিন ভোট দিয়েছেন তার পরিবর্তন দরকার। কারণ এতদিন আপনারা দাদাকে ভোট দিয়েছেন আর ভাইকে ভোট দিন। দাদাটা হিন্দু টার্ম, ভাইটা মুসলমান। অতএব মমতা ব্যানার্জির উদ্দেশ্য পরিষ্কার, মাইনরিটি ভোটকে বিভাজিত করো। তোমার কি মনে হয় মমতা ব্যানার্জি উদ্দেশ্য যেন তেন প্রকারণে অধীর চৌধুরীকে বহরমপুর থেকে হারান? তার বদলে যে জিতুক আপত্তি নেই, বিজেপি জিততে আপত্তি নেই, কারণ ওরা প্রচার করছে, এই তৃণমূল হিন্দু এলাকায় প্রচার করছে, যেখানে হিন্দু পপুলেশন, যে আমাদের প্রার্থী হারবে, মুসলমান ভোট কংগ্রেস আর টিএমসিতে ভাগাভাগি হবে, বহরমপুর বিজেপির দখলে, তোমরা সবাই বিজেপি করো, বিজেপির হাতে চলে যাবে অধীর চৌধুরী পারবে না। কারণ গোটা বহরমপুরের লোক অধীর চৌধুরীকে ভোট দিবে না, তোমাদের দিয়ে লাভ কি? আর মুসলমান ভোট ভাগাভাগি হবে। যখন হারবে অধীর চৌধুরী, তো বিজেপিকে জেতাও। তুমি সেটা মোকাবিলা করছো কিভাবে? আমি আমার স্টাইলে করি, বলি মিথ্যা কথা সব, মানুষ বিশ্বাস করে। আসলে নির্বাচনটা করতে বিশ্বাসের, মানুষের কাছে আস্থা বিশ্বাস অর্জন করার মধ্যে নির্বাচন। আমি মনে করি এটাই সব থেকে বড় জয়ের রহস্য, চাবিকাঠি, যে আস্থা অর্জন করতে হয় মানুষের কাছে, ক্রেডিবিলিটি আর্ন করতে হবে। উইদাউট আর্নিং ক্রেডিবিলিটি তুমি করতে পারো, একাধবার হতে পারে, এটাকে কন্টিনিউ করা যায় না। তুমি ইউসুফ পাঠানের খেলা দেখেছো? হ্যাঁ, তুমি ইউসুফ পাঠানের খেলা দেখেছো? না, বড় প্লেয়ারটা জানি, তার ভাই বোলার, ভালো ভালো বোলার, ভালো ব্যাটসম্যান, বল করে না খুব একটা, বড় বড় ছক্কা মারে। এর ভাই ইরফান পাঠান বড় বোলার। ইরফান পাঠান, তোমাকে আমি আগে অনেকবার বলেছিলাম, তোমাকে ফুটবলার সুধীর কর্মকারের মতো দেখতে। তুমি কি ফুটবলে বেশি
উৎসাহী নাকি? আমি তো কখন সুযোগ পেয়েছি জীবনে, যে কোনো খেলাই ভালোবাসি, সুযোগ ছোটখাটো ক্লাস 9-10 পর্যন্ত তো স্বাভাবিক জীবনযাত্রা করছি, তারপরে তার হয়নি। সব খেলাই জানি অল্প স্বল্প, তাদের মতন নিশ্চয়ই আমি প্লেয়ার না, অত বড় প্লেয়ার কি করে। আমরা গ্রাম বাংলার প্লেয়ার, ফুটবল, কাবাডি সবই জানি, কিন্তু এই গ্রাম বাংলা ডান্ডাগুলি সবই জানি। গ্রাম বাংলা থেকে অদিতদা তুমি লোকসভায় কংগ্রেসের দলনেতার এই পর্যায়ে পৌঁছেছো, এই যাত্রাটাকে তুমি কিভাবে দেখো? খুবই ভালো, আমার এটা ভাগ্য বলে মনে করি, খুবই সৌভাগ্যবান বলে মনে করি নিজেকে। আর কংগ্রেস পার্টির, বিশেষ করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা আমাকে সুযোগ দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ তাদের কাছে। তোমাকে একটু সাবধানী মনে হচ্ছে অদিতদা ইন্টারভিউটায়। কিছু সাবধানী না, তোমার সেই রসবোধ, তোমার সেই এটা কোথায় গেল? রোদে সব রসটা শুকিয়ে গেছে। আমার তোমাকে একটুখানি একটু একটু কেমন যেন মনে হচ্ছে, একটু উচাটন মনে হচ্ছে। কেন? না না, একটু সেরকম কিছু না, জোর করে তৈরি করলে আমার কিছু না না, আমি জোর করে তৈরি করো আমার সেই দৃষ্টতা নেই। নয়, সকাল 8টায় বেরিয়েছি ভাই, রাত্রি 10টা বাজছে। আমি জানি, তার মধ্যে রোড শো আছে, পদযাত্রা আছে, মিটিং আছে, জনসভা আছে, করে সব আসছে। তুমি 5 বারের সংসদ, 6ঠবার জেতার জন্য এই রাজ্যে তোমার পক্ষে কি অনেক সহজ ছিল না যে তৃণমূলকে সঙ্গে রাখা? কেন সহজ? আমি আমার নীতি আদর্শে বিশেষ করে চলি। হ্যাঁ, তৃণমূলের দয়াতে আমি কোনোদিন জিতিনি, জিততে চাইও না। আমি আমার মতো করে জিতেছি, আমি বামকেও হারিয়েছি, আমি তৃণমূলকেও হারিয়েছি। হ্যাঁ, বাম কংগ্রেস তৃণমূল, বাম কংগ্রেস বিজেপিকেও হারিয়েছি, এই বাম বিজেপি তৃণমূলকে হারিয়েছি, আবার তৃণমূল বিজেপি বামকে হারিয়েছি। তুমি কংগ্রেসকেও হারিয়েছো? আমি নির্দল প্রার্থী না, আমি কাউকে প্রার্থী করে, হ্যাঁ সেটাই বলছি। আবার কাউকে প্রার্থী করে তৃণমূলকেও হারিয়েছি, হ্যাঁ সেটা কংগ্রেসকে বাঁচানোর জন্যই করেছি, তারপরে কংগ্রেসকে জিতিয়েছি। হ্যাঁ, এবং পরে তারা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাই জন্য কংগ্রেসকে জিতিয়েছি। কুঠার চিহ্ন নিয়ে যারা বিধানসভা ভোটে লড়েছে, লুকোচুরি কিছু নাই। হ্যাঁ, there is no hide and seek game behind it. No, you have never played hide and seek ever in your political career. তো এবার একটা রাজনৈতিক প্রশ্ন করি অদিতদা, তুমি রাজনীতিবিদ, রাজ্যের রাজনীতিতে তুমি বরাবর তৃণমূলের কঠিন বিরোধিতা করে এসেছো, কারণ তুমি জানতে যে তৃণমূলের বিরোধিতা না করলে কংগ্রেস বাড়বে না। এটা তো সহজ পাটিগণিতের অঙ্ক। আমি কি ঠিক বলছি? একদমই ঠিক না। তাহলে কারণটা হচ্ছে কি, আমি ম্যাডাম সোনিয়া গান্ধীকে লোকসভায় একদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের সঙ্গে আমাদের যে অবস্থা, তাই তৃণমূল আমাদের ন্যাচারাল অ্যালায়েন্স হতে হবে। তুমি বলেছিলে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু সেই তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই যখন দেখলাম যে এর উদ্দেশ্য হচ্ছে কংগ্রেসকে খতম করা, তখন থেকে আমার মনে হয়েছে যে আমাদের নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রেখে কথা বলতে হবে। মানে তুমি 2011 সালের আগের কথা বলছো বা 2009 সালের আগের কথা বলছো? অনেক আগে থেকে আমি তৃণমূল গঠন হওয়ার পর থেকেই বলছি, 2001 সাল থেকে বলছি। আমরা তখন মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করি, তৃণমূল ক্যান্ডিডেট দিচ্ছে, কোনো আলোচনা করার প্রয়োজনই মনে করছে না, জেলায় আমরা আছি। তো যখন আমাদেরকে অবজ্ঞা করা, তোয়াক্কা করা, উপেক্ষা করার রাজনীতি শুরু করে দিল, আমরা তো আমাদের নিজেদের বাঁচানোর জন্য লড়তে হবে না। তখন আমি নির্দল প্রার্থী দিয়ে তৃণমূলকে হারিয়েছি, কংগ্রেসকেও হারিয়েছি। কারণটা একটাই, ওই অ্যালায়েন্সটা আমি মানতে পারিনি, কারণ আমি দেখেছি আমরা সেখানটায় আত্মসমর্পণ করছি তৃণমূলের কাছে। আমি রাজনীতি করি, ছোট হতে পারি, বড় হতে পারি, আমার রাজনীতি যখন করবো আমার নিজের আত্মসম্মান নিয়ে রাজনীতি করি। আমি কংগ্রেস পার্টি করি, শতাব্দী প্রাচীন কংগ্রেস দল, মর্যাদা নিয়ে আমি রাজনীতি করি। আমি রাজনীতি করি ধান্দাবাজির জন্য নয়। সেই মর্যাদাবোধ যেখানে আঘাত পাবে, আমি অধীর চৌধুরী সেখানে নেই। তোমার কি মনে হচ্ছে যে তুমি সেটা ধরে রাখতে পারছো? অবশ্যই পেরেছি। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ওসব ছাড়া এমনি ধরে রেখেছি আমি, আমার ব্যক্তিত্বে, আমার রাজনীতিতে, আমার বক্তব্যে সব ধরে রেখেছি। আমি কোনদিন সারেন্ডার করে আমার সব শেষ করে দিয়েছি, আমার সব শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি, আমি সারেন্ডার করি, করবো না। এই জোরটা কোথা থেকে আসছে? আমার নিজের মধ্যে সততার জোর। আমি হারামের খাই না, ধান্দা করে খাই না, চুরি করে খাই না, বাটপারি খাই না, সততার জোর। আমি অল্পে সন্তুষ্ট, আমার কিছু দরকারও পড়ে না। আমি বিপিএল এমপি। হ্যাঁ, এটা আমি তোমায় জিজ্ঞাসা, তুমি বিপিএল এমপি। আমি বিপিএল, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তার জন্য কোনো পরোয়া নেই। তোমার কখনো মনে হয় অদিত, আমি রাজনীতিকভাবে বলছি যে বহরমপুর বিধানসভা কংগ্রেসের হাত থেকে চলে গেল, চলে আসবে, এতগুলো বিধানসভা চলে গেল, সব চলে আসবে। পলিটিক্সের ডাইনামিক না, এটা কোনো স্ট্যাটিক ব্যাপার নয়, ডাইনামিক, গেছে আবার আসবে। তোমার কখনো কোনো উদ্বেগ হয়েছে অদিত যে তুমি 3.5 লাখ ভোটে জিতেছিল 2014 সালে, হাইয়েস্ট মার্জিন গোটা রাজ্যে,
সেখান থেকে 2019-এ তোমার মার্জিন 80,000-এ নেমে গেল। এটা কি তোমার ভাবিয়েছিল কখনো? না, ভেবেছি যে এখানটায় যে পলিটিক্সটা হচ্ছে সেটা কমিউনাল পোলারাইজেশন হচ্ছে, এই জায়গাটায় টাফ হয়ে যাচ্ছে। এখনকার পলিটিক্সটা কমিউনাল পোলারাইজেশন হচ্ছে, সব ক্ষেত্রে ইস্যু থাকছে না, মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ হয়ে যাচ্ছে। সেখানটায় মুশকিল আমাদের মতন সেকুলার পার্টির। হ্যাঁ, তো সেইটা তুমি কিভাবে মোকাবেলা করছি? মানুষকে বলছি যে ভুল হচ্ছে এটা আপনাদের, এই জায়গাটা গেলে ক্ষতি, সমাজের ক্ষতি, আপনার ক্ষতি, সবারই ক্ষতি। মানুষ বুঝতে পারছে। গোটা পারছে। কংগ্রেসের, এটা তো আমার একা হয়নি, গোটা কংগ্রেস পার্টির উপরেই আক্রমণটা হয়েছে। আজকে ধর্মীয় মেরুকরণের শিকার গোটা কংগ্রেস পার্টি, এবং কংগ্রেস পার্টি না, ভারতবর্ষের সমস্ত সেকুলার ফোর্সেস তার শিকার। তার আমি সেই দলের যখন একটা অঙ্গ, আমিও শিকার তো হতেই হবে। আমি তো পার্ট অফ দ্য বডি, না ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য বডি। অদিতদা, যে কোনো লোকের, সফল মানুষের তো প্রচুর বিরোধী থাকে, অদিত চৌধুরীরও আছে। তো তোমার বিরোধীরা যারা তোমার সাফল্য নিয়ে খানিক ঈর্ষান্বিত, খানিক মানে ভেতরে ভেতরে একটুখানি, তারা বলে যে অদিত চৌধুরী হচ্ছে শুধু মুর্শিদাবাদের বাঘ, তার বাইরে তার আর কিছু নেই। এটা কি খুব সচেতন ভাবে করলে যে আমি মুর্শিদাবাদেই রাজনীতি চেষ্টা করি, পারছি না, সংগঠন দুর্বল। তোমার বিরোধীরা কংগ্রেসকে মামু পার্টি বলে, জানো? মামু পার্টি, মালদা মুর্শিদাবাদ, মামু। উপহাস করতে পারে, কখনো তাদের সময় এসে তারা উপহাস করছে, তবে এই উপহাসের জবাব তারা পাবে। অহংকার সর্বনাশের মূল, হয়তো এদের এই অহংকার সর্বনাশের মূল হবে। তুমি প্রদেশ কংগ্রেস সভাপতি, তুমি অদিত চৌধুরী, তোমার এবার ভোটের জেতার ব্যবধান বাড়বে অদিতদা? অবশ্যই। কিছু মানে কোন রকম আগে থেকে কোন রকম বক্তব্য যে ডবল হবে বা না, তা কেন বলছি? বাড়বে তো বটেই, সংখ্যা বলতে পারে, বিশ্বাস আমার। এটা একটা জিনিস, আমার কনফিডেন্স। এটা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে এই জিনিসটা কখনো তোমায় ভাবিয়েছে যে উত্তরবঙ্গের কোচ, কামতাপুরী, নমশূদ্র মানুষেরা কংগ্রেসের থেকে মুখ ঘুরিয়ে কেন বিজেপিতে চলে গেল? এটা দীর্ঘদিনের ব্যাপার। আমাদের পার্টিতে পলিটিক্যাল অ্যাক্টিভিটি নেই, কি করব? আমি তো ম্যাজিক যাই না যে কংগ্রেস পার্টির সভাপতি হলে আমার ঠিক করে দিলাম। আমি কংগ্রেস পার্টির সভাপতি, আমাকে বসিয়েছি, আমি হয়েছি, চেষ্টা করছি। আমাদের ফিনান্স নেই, সাপোর্ট নেই, বেস নেই, প্রতিদিনের অত্যাচার, কি করব? তার মধ্যে টিকে আছি। এখন টিকে থাকার লড়াই, তারপরে তো এগিয়ে যাবার লড়াই। আগে টিকতে হবে, তারপরে এগোতে হবে। সার্ভাইভ করো, তারপরে আরো বড় পদক্ষেপ ফেলে এগিয়ে যেতে হবে, তারপরে লিপ ফরওয়ার্ড হোক। আগে সার্ভাইভ, তারপরে লিপ ফরওয়ার্ড। এটা কি আগে ডিফেন্সটা শক্ত করে গোল খাবো না? আমাদের যেটুকু আছে সেটুকু রক্ষা করতে হবে আগে। আমাদের তো ডেসিমেট করতে চাইছে না, তৃণমূল চাইছে ডেসিমেটেড হয়ে যাক। আমরা ডেসিমেটেড হব না। ওরা দয়া করে একটা সিট, আচ্ছা ভিক্ষার মতো করে দিতে চাইছিল হয়তো আলোচনায়, তাও মালদাতে, মুর্শিদাবাদে সিট দিতে চাইনি। ও তাই? মানে অধীর চৌধুরীকেও সিট ছাড়তে চায়নি? তো যাই হোক, ওরা আমাদেরকে ডেসিমেটেড করতে চাই। আমি জানি ওসব আলোচনা আমি ছিলাম না। আমি মমতা ব্যানার্জি দয়া জিততেও চাইনি, আজও চাই না, কোনোদিন চাইবো না। তো ডেসিমেটেড যখন করে, আমাকে তো মানুষ কি করে তখন? বাঁচার জন্য চেষ্টা করে। এটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাই করেছি। এটা কি ঠিক যে তোমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 8 থেকে 10টা সিট দিতে চেয়েছিলেন? আমার জানা নেই, ওইসব আলোচনা আমি ছিলাম না কোনোদিন। তুমি প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত দা? না, ওটা দিল্লিতে আলোচনা হয়েছে, আমি জানি না। প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাদ দিয়ে কি হয়নি? তাহলে করতে পারে? তো তোমাদের মধ্যে শুনেছি, আমিও সেরকম শুনেছি। আমি তো যাইনি, এগুলো কোনো কমপ্লিট নিউজ আমার কাছে নেই। ফটোশিপ দিতে চেয়েছে, পত্রিকা যারা চালাই, পত্রকাররা সবসময় বেশি জানে, তো কি করবো? অত জ্ঞান আমার নেই, অত ইনফরমেশন নেই আমার। কিন্তু তুমি জয় সম্পর্কে নিঃসন্দেহ বহরমপুরে? মোর দ্যান কনফিডেন্ট। ইউসুফ পাঠানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কত নম্বর দেবে? আমি কোনো নম্বরটা দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার কংগ্রেস দল হিসাবে তৃণমূলকে হারাতে চাই। আমি একটাই কথা বলেছিলাম ওপেন মিডিয়াতে, যে মমতা ব্যানার্জি লড়ুক, অভিষেক ব্যানার্জি লড়ুক, যদি আমি হেরে যাই রাজনীতিকতা ছেড়ে দেবো, নাম্বার 1। নাম্বার 2, তাও যদি না হয়, মমতা ব্যানার্জি বলুক যে বহরমপুরের হার মমতার হার, বহরমপুরে জিত মমতার জিত, সেখানে আমি দল ছেড়ে যদি হেরে যাই, কিন্তু মমতাকে বলতে হবে যে বহরমপুরের জিত তার জিত, বহরমপুরের হার তার হার। তোমার কি মনে হয় যে তৃণমূল সারা রাজ্যে যে ক্ষমতা বিস্তার করেছে, তার সামনে অধীর চৌধুরী একমাত্র কাঁটা? তা জানি না আমি, সেটা ওরা বলতে পারবে। আমি কাউরির কাঁটা ঠাটা না। আমাকে কেউ খতম করবে, কংগ্রেসে খতম করে, আমার দায়িত্ব তাকে রক্ষা করা। আমি ডিউটি বাউন্ড পার্সন একটা। আমার কোনো পার্সোনাল জেলাসি নেই, মমতা ব্যানার্জির উপরেও নেই, তৃণমূলের উপরে নেই, কারোর উপরে নেই। আমাকে আক্রমণ করবে, আমাকে ধ্বংস করবে, এটা দায়িত্ব রক্ষা করা, তার জন্য জন্মেছি।
রক্ষা করছি নিজেকে। মাথা নিচু না করে, আত্মসমর্পণ না করে রক্ষা করার মধ্যে আত্মমর্যাদার পরিচয় হয়। আমি রাজনীতি করি আত্মমর্যাদাকে সামনে রেখে, ধান্দাকে সামনে রেখে নয়, চুরি বাটপাড়িকে পুঁজি করে নয়। সেই জন্যই আমাকে লড়তে হয়। তুমি সত্যি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবে? না, এখানটায় হ্যাঁ, হ্যাঁ, তারপরে অধীর চৌধুরী কি করবে? অনেক কিছু করবে। বাদাম বেচবো। বাদাম বেচবে? কি বলছো? দরকারে বাদাম বেচবো, তবে রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতিতে থাকবেই না যদি মমতা আমাকে হারাতে পারে, সেটা চ্যালেঞ্জ মানে করেছি। এই লোকসভা ভোটে মমতাকে আমি চ্যালেঞ্জ করেছি। হ্যাঁ, সেটা এখন পর্যন্ত এই লোকসভা কোনদিন রাজনীতি যদি ছাড়বো, সেদিন কি করে বলবো আর সে কথা। তুমি একা অদিতদা ঘাড়ে করে নিয়ে প্রণববাবুকে জঙ্গিপুর থেকে জিতিয়েছিলে, এটা গোটা ভারতবর্ষ জানে। প্রণববাবুর ইচ্ছে ছিল যে উনি সবসময় রাজ্যসভা থেকে লড়ে এসেছেন, কোনোদিন লোকসভা থেকে জেতেননি, এবং তুমি একা দায়িত্ব নিয়ে জিতিয়েছিলে। আমার সেই সব দিন মনে আছে। মোহাম্মদ সেলিমকে একইভাবে মুর্শিদাবাদ থেকে জিতাবে এবার অধীর চৌধুরী? না, ওই মোহাম্মদ সেলিম আর প্রণববাবুর মগে যে এক নয়। প্রণববাবুকে আমি ডেকে নিয়ে সেখানে দাঁড় করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদ সেলিম তারা সিট অ্যাডজাস্টমেন্টে তাদের কোটাতে তারা লড়ছে। হুম। আমার জেতানোর দায়িত্ব চেষ্টা করছি এবং জিতবেন মোহাম্মদ সেলিম। সেলিমদা আমাদের জিতবে। এই শোয়েই সেলিমদা আমাদের ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে অধীর চৌধুরী আর আমার জোট নয়, জুটি। তো আমি বলেছিলাম কি বীরেন্দ্র সেহবাগ আর সচিন তেন্ডুলকার, উনি তাতে আপত্তি করেননি। না, আগামী দিনে সব ফোর্সগুলোকে এক হতে হবে মমতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। অটোমেটিক করতে হবে না, দুটো শক্তি বিরুদ্ধে বিরোধ এক হবে। কিন্তু তৃণমূল তো বিজেপি বিরোধিতার ইজারা নিয়ে নিয়েছে প্রায়। ও সব মিথ্যা কথা বলে, কেউ বিশ্বাস করে না ওকে। আর ও কি করে ইজারা? ইজারা নিয়ে তো ইন্ডিয়া ব্লকে থাকতো। ইন্ডিয়া ব্লকে থাকলেন না কেন? ইন্ডিয়া ব্লকে থাকলে তার কারণে মমতা আত্মসমর্পণ করে মোদির কাছে তার খোকাবাবুকে বাঁচানোর জন্য, কিচ্ছু না। তো এই যে খোকাবাবু যাকে তুমি বলো, তাকে এতবার ইডি ডাকে, সিবিআই ডাকে না, ভোটের আগে তাকে ডাকবে না, ইডি বলেছে, খবর নিয়ে দেখো। সুপ্রিম কোর্টে বলেছে ভোটের আগে ডিস্টার্ব করবে না খোকাবাবু। কিন্তু খোকাবাবু নির্বাচন অসুবিধা হবে। তার বিরুদ্ধে প্রার্থীরা দেওয়া হয়েছে, সেই প্রার্থীরা খোকাবাবুর মন মতন প্রার্থী দেওয়া হয়েছে খোকাবাবুর সিটটাকে কেক ওয়াকিং করার জন্য। সব সমঝোতার খেলা। অধীর চৌধুরী আজ যা বলছে, কালকে যদি প্রমাণ না হয় এটার জন্য অপেক্ষা করো। এখানে এবার বিজেপির প্রার্থী কেমন অদিতদা? সবাই ভালো প্রার্থী, আমার কাছে কেউ খারাপ প্রার্থী নয়। বিজেপির পার্টির বিরুদ্ধে লড়াই, তৃণমূল পার্টির বিরুদ্ধে লড়াই, প্রার্থীর বিরুদ্ধে কোনো লড়াই নয় আমার। তোমার সঙ্গে তুমি মমতা ব্যানার্জি কেন্দ্রের রেলমন্ত্রী থেকেছেন, তুমি রেলের রাষ্ট্রমন্ত্রী থেকেছো। হাফ প্যান্ট পরা মন্ত্রী। হাফ প্যান্ট পরা মন্ত্রী? ওই ওরাই বলে আমাকে হাফ প্যান্ট পরা। না, আমি কখনো ওরা না, মমতা ব্যানার্জির দল বলে। আমি কখনো বলবো মমতা না। ব্যানার্জি ফুল প্যান্ট পরা মন্ত্রী ছিল, আমি হাফ প্যান্ট পরা মন্ত্রী, কারণ আমি রাষ্ট্রমন্ত্রী ছিলাম। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র অদিতদা, তার একটা মন্ত্রিত্ব ওদের তাই ছিল, সেটা শুনিয়ে দিলাম। হ্যাঁ, তো আর্কাইভে সব আছে, দেখতে পারো। তোমার সঙ্গে যদি ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন দেখা হয়ে যায়, কুশল প্রশ্ন জিজ্ঞাসা করবে? নিশ্চয়ই করবো। আমি তো দিদি বলে কথা বলেছি যখন দেখা হয়েছে। শেষ কবে দেখা হয়েছে? ওই প্রণববাবুর সঙ্গে একদিন প্লেনে দেখা হয়েছিল। কিছু না, ভালো আছে দিদি, ব্যাস। প্রণববাবু প্রাইভেট ফ্লাইটে আসছিল, আমি আসছিলাম। প্রণববাবুর সঙ্গে তার কি ছিল জানেন, সেও আসছিল আমাদের সঙ্গে। তোমার জীবন অনেক পাল্টে গেছে অদিতদা। কেন? তোমার জীবন এখন আমি শুনেছি অনেক কাঠামো এসছে, তুমি এখন অনেক শৃঙ্খলা, মানে একটু মেনে চলো একটু। সে তো করতে বয়স বাড়ছে, কি করবো। কত বয়স তোমার এখন? 68। এমন কি বয়স? তবু বয়স তো বটে। নরেন্দ্র মোদীর বয়স 73 বছর। নরেন্দ্র মোদী আর আমি কি এক হলাম? নরেন্দ্র মোদী তোমাকে খুবই সেটা ওরা ওদের মতো চলে, আমি আমাদের চলি। তুমি বলো, জেল তোমাকে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা দিয়েছে, তোমাকে অনেকবার বলেছো আমাকে। শ্রেষ্ঠ শিক্ষা কি দিয়েছিল? সবাইকে সম্মান করো, নিজের আত্মমর্যাদা নিয়ে চলো। তোমার কি মনে হয় এখন সম্মান হানি হয় বিভিন্ন রাজনৈতিক পরিসরে? সবাইকে সম্মান, আমি সবাইকে সম্মান দিতে চাই, সে যে ব্যক্তি হোক না, ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলবো। কাউকে অপমান করা নয়, কাউকে কারোর প্রতি বিদ্বেষ নয়। এই যে রাজনীতিতে যে এখন এই সমস্ত ভাষা প্রয়োগ হচ্ছে, তুমি এটার? আমি ভাষা প্রয়োগ করি না, তুমি নিজে করো না, খারাপ লাগে। কিন্তু তুমি একজন 5 বারের সাংসদ অদিতদা, উচিত না? সবকিছুর মধ্যে একটা শিষ্টাচার থাকা উচিত, ভাষার মধ্যে থাকা উচিত। তো তুমি এটা বলো না কেন? কি বলি? যে এটা থাকা উচিত বলি, তুমি জোর দিয়ে বললে শুনবে লোকে। কি আমি নিশ্চয়ই বলি, কে বলেছে বলি না? যার জন্য আমি করি না বলেই বলতে পারি। কংগ্রেসের এই অবস্থা হলো কেন অদিতদা? কি অবস্থা? এই যে এরকম ডেসিমেটেড হয়ে যাচ্ছে। হতে পারে, একটা উত্থান পতন আছে পলিটিক্সে, সবকিছুরই আপ অ্যান্ড ডাউন আছে। তোমার খারাপ লাগে না? নিশ্চয়ই খারাপ লাগে। আবার আমরা ফিরে আসবো, সে আশাও আছে। এবং ভারতবর্ষ জুড়ে আজকে কংগ্রেস হাওয়া বইছে,
ঘাবড়াবার কোনো কারণ নেই। কংগ্রেস কি একটু উপহাস করতে পারে লোক, কিন্তু কংগ্রেসের আবার বইছে ভারতবর্ষ জুড়ে। কংগ্রেস কি একটু নেতৃত্বের সংকটে ভোগে অদিতদা? কোনো নেতৃত্বের সংকটে তৈরি করে এগুলো, এগুলো মিডিয়া গসিপ। কিন্তু লোক সেগুলো বিশ্বাস করে কেন? বিশ্বাস করে মিডিয়ার প্রচারে আজকে ঝিঝি কানা দেখছিল। আজকে দিনে মিডিয়ার অপপ্রচারে লোক ঝিঝি কানা দেখছে, বলে না, লোক বিভ্রান্ত হচ্ছে। কিন্তু লোকের মাথায় বুদ্ধি নেই কেন? বুদ্ধি লোক এত সহজে বিভ্রান্ত হয়ে যায়। জার্মানির বুদ্ধি ছিল না? জার্মানিদের গোয়েবেলসের কথা কি করে প্রভাবিত হয়েছিল? হয়তো একটা র্যাপিড ফায়ার করবো। নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? কি এই যে বলে না যে একে পছন্দ না ওকে পছন্দ, আমার সব পছন্দ অপছন্দ কিছু ব্যাপার নেই। কাকে এগিয়ে রাখবে পলিটিশিয়ান হিসেবে? সবাই পলিটিশিয়ান এরা, এই রাজ্যের ও দেশের প্রধানমন্ত্রী যখন সে এগিয়ে থাকবে নিশ্চয়ই। সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী? আমি দুই গান্ধীকে শ্রদ্ধা করি, ম্যাডামকে খুবই সম্মান করি, রাহুল গান্ধীকে একটু ভালোবাসি। রাহুল গান্ধীকে ভাইয়ের মতো? বা ভাই না, তা কি করে ভাই, আমার নেতা। সোনিয়া গান্ধীকে একটা অন্যরকম চোখে দেখিছি, একটা খুবই মর্যাদার চোখে দেখি আর কি। প্রণব মুখোপাধ্যায় না প্রিয়রঞ্জন দাসমুন্সী? দুজনকে ভালো, দুজনে দুই দিকের দিক পাল। বহরমপুর না নবান্ন? কি আগামী দিনে বহরমপুরে যেখানে ভাগ্য নিয়ে যায় সেখানে চলে যাবো। তোমার কোনোদিন মনে হয় না তুমি নবান্নে বসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? এখনো মনে হয়নি। কোনোদিন মনে হয়নি যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে? মনে হয়নি, আমি জানি আমার জায়গা নেই, তাই হয়নি। যদি কখনো হয় তখন হবে। অকারণে মানে আমি ওইসব স্বপ্ন দেখি না। ডেভিড না হুমায়ুন কবির? আমি এইসব কাউকে গ্রাহ্য করি না। কৌস্তব বাগচি না বাইরন বিশ্বাস? এগুলো করে আমাকে ছোট করে না, ফালতু। আচ্ছা, সোমেন মিত্র না প্রদীপ ভট্টাচার্য? কাকে? দুজনে আমার রেসপেক্টেড। সোমেনদা আমাকে হেল্প করেছে, সোমেনদার জন্য আমি আজকে কংগ্রেস পার্টিতে জায়গা পেয়েছি, তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম, আজও করি। মোহাম্মদ সেলিম না বিমান বসু? কাকে বেশি? দুজনকে, এরা এক ঘরানা, এই এক ঘরানার। বিমানদা পুরানা ঘরানার, মোহাম্মদ সেলিম নিউ ঘরানার। মহুয়া মৈত্র না মীনাক্ষী মুখোপাধ্যায়? দুজনে তেজি মহিলা। তুমি কি মনে করো মহুয়া মৈত্রের মতো সংসদে থাকার প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। কিন্তু তিনি তো তৃণমূল করেন। তাতে কি আছে? যার যোগ্যতা তাকে যোগ্য বলতেই হবে। তার জন্য মহুয়া মৈত্রের পাশে তৃণমূল দাঁড়ায়নি, আমি তার জন্য স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষ নিয়ে আমি লড়াই করেছি পার্লামেন্টে। আমি অপেক্ষা করি না কারোর জন্য। নওশাদ সিদ্দিকী না নরেন চট্টোপাধ্যায়? যাই না, নামই শুনিনি আমি। ঠিক আছে অদিতদা, অনেক ধন্যবাদ তোমাকে।